বাণিজ্যের প্রস্তাব পেয়েছেন? বাণিজ্য কি পেয়েছেন? প্রস্তাব তো যে কেউ দিতে পারে। আপনার পাড়ার একটা পাগলও বলবে আমারও প্রস্তাব থাকলো 6 লক্ষ কোটি টাকার বাণিজ্যের। রিলায়েন্সের একটা কারখানা দেখান তো। ও তো মুদির দোকান বানিয়েছে, পাড়ায় পাড়ায় মুদির দোকান বানিয়েছে। আমাকে কিছুদিন আগে একজন ফোন করেও বলেছিল, ওনার মুর্শিদাবাদ সফরের সময় কিছু শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তিনি নাকি তাদের সঙ্গে করেননি। কিন্তু তারা খবর পেয়েছে ওই তিনি আবার কিছু জনের সঙ্গে দেখা করেছেন, কোট আনকোট, যারা ওই অযোগ্য। যোগ্য অযোগ্য প্রভেদ কিভাবে সম্ভব? সম্ভব, খুব সহজেই সম্ভব। সিবিআই একটা স্তর পর্যন্ত গিয়ে অত্যন্ত ভালো তদন্ত করে, প্রথমে অসাধারণ তদন্ত করে, যে একটা স্তর পর্যন্ত পৌঁছলো সেখানে গিয়ে আটকে যায়। কোথায়? সিবিআই এর ওই মাথাটা আর ধরতে পারে না, ওই শিক্ষামন্ত্রী পর্যন্ত গিয়ে আটকে গেল, ওর উপরে উঠতে হবে। সিবিআই প্রথমেই সেই পুলিশ মন্ত্রীকে ডাকা উচিত ছিল, তিনি এই তদন্ত মনিটর করছিলেন। বাণিজ্যের প্রস্তাব পেয়েছেন? বাণিজ্য কি পেয়েছেন? আচ্ছা, এর আগে 7টা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন যে হলো BGBS, কত টাকার প্রস্তাব পেয়েছিলেন আর কত টাকার বাণিজ্য হয়েছে? আচ্ছা, এটা তো 8ম। তাহলে এর আগের 7টাতে যে সম্মেলনে যে খরচা হয়েছে, যত টাকা খরচা হয়েছে সেই খরচাটুকু একসঙ্গে যোগ করে নিন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে ওই খরচার কত শতাংশ এখনো পর্যন্ত বিনিয়োগ হয়েছে। আপনি একটা শিল্প কারখানার উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখেছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু উদ্বোধন করতে দেখেন, মেলা উদ্বোধন করতে দেখেন, খেলা উদ্বোধন করতে দেখেন। মমতা ব্যানার্জি বসে থাকে, সাধারণত কি হয়, লোকে দুর্গা মণ্ডপে যায় দুর্গাপুজো দেখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উল্টো, দুর্গা প্রতিমাদের যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে, রেড রোডে উনি বসে থাকেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করেন জনগণের ট্যাক্সের টাকা খরচা করে, আজ পর্যন্ত কত টাকার সর্বমোট বিনিয়োগ হয়েছে? প্রস্তাব তো যে কেউ দিতে পারে। আপনার পাড়ার একটা পাগলও বলবে আমারও প্রস্তাব থাকলো 6 লক্ষ কোটি টাকার বাণিজ্যের। কালকে এটা লিখে দেবে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। তো পাগলেও প্রস্তাব দিতে পারে, অসুবিধা তো কিছু নেই। কিন্তু সেই প্রস্তাব বাস্তবে শিল্প কারখানায় পরিণত হচ্ছে কিনা, বিনিয়োগে পরিণত হচ্ছে কিনা। কালকে শুনছিলাম যে রিলায়েন্সের মুকেশ আম্বানি তিনি বলছেন যে আমরা অলরেডি 50,000 কোটি টাকা বিনিয়োগ করেছি, আবারও বিনিয়োগ করব। আচ্ছা, রিলায়েন্সের একটা কারখানা দেখান তো। ও তো মুদির দোকান বানিয়েছে, পাড়ায় পাড়ায় মুদির দোকান বানিয়েছে। আর 2 দিন পরে দেখবেন ওই ফেরিওয়ালাও রিলায়েন্স দিচ্ছে। অ্যাকচুয়ালি এই রাজ্যে রিলায়েন্স যেটা করছে সেটা হচ্ছে মুদির দোকানিদের ব্যবসা বন্ধ করছে। মুদির দোকান, ইলেকট্রনিক্সের দোকান, এইসব তো দিয়েছে। প্রকৃত বিনিয়োগ বলতে যা বোঝায় তা কি দিয়ে করেছে? কোথায় করেছে বলুন? কোথায় কারখানা তৈরি করেছে? কতগুলো কাজ হয়েছে? উল্টে যে কাজ করেছে আসলে ছোট ছোট ব্যবসায়ীদের মেরেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রিলায়েন্সকে ডেকে নিয়ে এসে যে মুদির দোকান, পাড়ার মুদির দোকান, ইলেকট্রনিক্সের দোকান, এসব বন্ধ করার বন্দোবস্ত করেছে রিলায়েন্স এসে। আর 2 দিন পরে দেখবেন ওই পাড়ায় পাড়ায় রিলায়েন্স ফেরিওয়ালাও ছেড়ে দেবে, রিলায়েন্স অন হুইল নাম করে। সেটাকেও লগ্নি ধরবেন, সেটাকেও ব্যবসা ধরবেন। সবই তো ব্যবসা। 2 নম্বরই করছেন, দুর্নীতি করছেন, তাও ব্যবসা। যে দুর্নীতি করছে তার ব্যবসা। কিন্তু প্রকৃত কি বিনিয়োগ হচ্ছে, প্রকৃত ব্যবসা কি হচ্ছে? এবং আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো শিল্প কারখানার উদ্বোধন করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই তথ্য দিক। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, একদিকে আপনারা এই কথা বলছেন, অন্যদিকে একদম দেখা গেল এগিয়ে হলো অ্যাপেলো, বেলভিউ, চার্নক উডল্যান্ডস, একদম বাংলার স্বাস্থ্য কেন্দ্রে 9,600 কোটি টাকার বিনিয়োগ। কি বলবেন? অ্যাপোলো মানে নতুন হচ্ছে নাকি? অ্যাপোলো নেই। আরে বাইপাস মানে লোকে ওই অ্যাপোলো হাসপাতালই বুঝতো, নতুন নতুন কথা। এইসব এই পুরাতন গল্প আর কতদিনের নতুন করে চালাবে? আর ওই প্রস্তাব এসছে 4 লক্ষ, যার ইচ্ছা সে প্রস্তাব দিয়ে দেবে, ওই মৌ স্বাক্ষর হবে। 4 লক্ষ 4 কোটি টাকা বিনিয়োগ, 4 লক্ষ 4 কোটি টাকা। 4 লক্ষ 4 কোটি টাকা বিনিয়োগ, 4 লক্ষ 4 কোটি টাকা। 4 লক্ষ 4 কোটি টাকা বিনিয়োগ, 4 লক্ষ 4 কোটি টাকা। ওই মৌ স্বাক্ষর হবে।
ও মৌমাছির আর মধু আর বেরোবে না। আপনারা মৌসাক্ষরের কথা বলছেন, একদম সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি শিল্পপতি। তিনি বলছেন যে, আমি তার কথা একদম কোট আনকোট বলবো, সৌরভ গাঙ্গুলি বলছেন যে আমি প্রত্যেক বছর এখানে আসি, অর্থাৎ বেঙ্গল বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন আমি প্রত্যেক বছর এখানে আসি, প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রাচুর্যতা একদম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে সার্বিকভাবে একদম সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরো প্রশস্ত হয়। সৌরভ কি বলবো, যে কাউকে ধরুন আপনার বাড়িতে আপনি রান্না করেছেন, ভোজের আয়োজন করেছেন, কিছু লোককে খেতে রেখেছেন, ভদ্র সভ্য মানুষ কি বলবে যে যতই খারাপ রান্না হোক, ভালো খেলাম। তো সৌরভ সেটাই বলেছে, নতুন কথা কিছু তো নয়। সৌরভকে ডেকে নিয়ে গেছে সেখানে, সে কি বলবে যে খারাপ হয়েছে? সৌরভ যে যা বলার, ও আগেও যা বলতো এখনো তাই বলছে। জনতা জানতে চাইছে, এর আগে ফেনী মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে এই কথা, কিভাবে দেখছেন? না দেখুন, যে ক্ষমতায় থাকবে, যে মুখ্যমন্ত্রী যদি তাকে ডাকে, সে কি যাবে না? সেটা নিয়ে আমি খুব একটা কিছু মনে করি না। সৌরভ গাঙ্গুলি যথেষ্ট সফল একজন খেলোয়াড়। তিনি দেখুন, সে যতই বলুন স্পেনে গিয়ে তিনি একটা ব্যবসায়িক প্রচেষ্টা করেছিলেন, যাই করুন না কেন, দেখুন আলটিমেট তিনি একজন খেলোয়াড় এবং যথেষ্ট নামী খেলোয়াড়। সৌরভ মানুষ হিসেবেও যে খুব অভদ্র তা তো নয়, সজ্জন ভদ্র মানুষ। এর আগেও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক দাস সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক না কেন, চিরকালই যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলে। এটা সৌরভের বলতে পারেন, তার বলতে পারেন তার তার মানসিকতা। সৌরভ কার সঙ্গে যে খুব অরুচিপূর্ণ ব্যবহার করে সেরকম নয়, তো খুব স্বাভাবিকভাবে তাকে ডেকেছে, সে বলেছে। কিন্তু একদম যোগ্য অযোগ্যদের, যোগ্য অযোগ্য যে সমস্ত শিক্ষকরা, সেই যোগ্য অযোগ্য শিক্ষকদের পৃথকীকরণ করা যাচ্ছে না বলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে রীতিমতো যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অবিলম্বে যাতে পৃথকীকরণ করা হয় তার জন্য বৃহস্পতিবার একদম ডোরিনা ক্রসিং এ ধারণায় বসেছিলেন শতাধিক শিক্ষক। কালীঘাটে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, তার আগেই বাধা দেওয়া হয়। এরপরে একে একে বাসে তুলে নিয়ে যাওয়া হলো তাদের, আমরা দেখলাম, এবং রাস্তা থেকে টেনে টেনে শিক্ষক শিক্ষিকাদের তোলা হচ্ছে বাসে, একদম দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা, বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে। কেন এমন হেনস্থার শিকার হতে হলো, প্রশ্ন তুলছে তো শিক্ষক মহল। অত্যন্ত বেদনাদায়ক, এবং এটা হওয়া উচিত নয়। দেখুন, তাদের বক্তব্য আছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল, ক্ষমতাসীন ব্যক্তি, আপনি মুখ্যমন্ত্রী, তারা যদি তাদের কথা আপনাকে শোনাতে চান, কেন শুনবেন না? যেই হোক না কেন, তা তো এই রাজ্যের বাসিন্দা। আপনি ভোটের ফলে আপনি নির্বাচিত হয়েছেন, লোকে আপনাকে ভোট দিয়েছে, নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে এই রাজ্যের প্রতিটি মানুষের, আমার মুখ্যমন্ত্রী একজন, সে যোগ্য হোক এবং অযোগ্য হলেও তার কথা মুখ্যমন্ত্রী শোনা উচিত। তারা একসঙ্গে গিয়ে শোনাতে চাইছেন, শুনবেন, তারপর আইনসঙ্গতভাবে যেটা করা সম্ভব সেটাই করবেন। উনি তো তা করবেন না। উনি আসলে এই কথাই বলবেন যে সকলের চাকরি বাঁচবে, এইটা বলে আসলে উনি অযোগ্যদের সাথ দিতে চান। লোকেও বুঝুক যে উনি ওই যে বলেন না, সকলের কারোর চাকরি যাবে না, সকলের চাকরি থাকবে, এই কথা বলে উনি আসলে অযোগ্যদের সঙ্গে থাকতে চান। কারণ যাদের কাছ থেকে টাকা পেয়েছেন তাদের সঙ্গ দিতে চান বলেই উনি এই ধরনের কথাবার্তা বলেন, এবং তিনি কাজকর্ম এই ধরনেরই করেন। আমাকে কিছুদিন আগে একজন ফোন করেও বলেছিল, ওনার মুর্শিদাবাদ সফরের সময় কিছু শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তিনি নাকি তাদের সঙ্গে করেননি। কিন্তু তারা খবর পেয়েছে ওই তিনি আবার কিছু জনের সঙ্গে দেখা করেছেন, কোট আনকোট, যারা ওই অযোগ্য অযোগ্য শিক্ষকদের সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তারা তারা বলছেন শিক্ষকরা দাবি করছেন, তারা বলছেন, যারা চাকরি প্রার্থী তারা বলছেন, তাদেরই সব বন্ধু বান্ধব বিস্ফোরক দাবি করছেন। ফিরদৌস দা, 26,000 চাকরি বাতিল মামলা, একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত আপনি এই মামলার সাথে, অন্যতম আইনজীবী। আমি প্রশ্ন করবো, 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কি? পুরো প্যানেল কি কোথাও গিয়ে বাতিল হতে চলেছে? দেখুন, নিয়োগ সংক্রান্ত আইন খুব পরিষ্কার, অযোগ্য ব্যক্তিদের চাকরি যাবে। এখন একটা নিয়োগ সম্পূর্ণ হলো, সে নিয়োগে যদি আইনের ব্যত্যয় ঘটে, নিয়োগের ফলে
যদি যোগ্য এবং অযোগ্য উভয়ই নিয়োগ পান, সেক্ষেত্রে যদি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ না করা যায়, তাহলে পুরো প্যানেলটি নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়। এটি স্বাভাবিক নিয়ম। দেখুন, এর আগে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এর আগেও আমার রাজ্যে আপার প্রাইমারি একবার মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরেও মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য গোটা মেরিট লিস্ট বাতিল করেছে উচ্চ প্রাথমিক। কেন বাতিল করেছিলেন? তার কারণ সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম ছিল। এবার নিয়োগের আইন মানা হয়নি, টেটের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল, একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল, প্রফেশনাল কোয়ালিফিকেশনের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা স্বাভাবিক সাধারণভাবে হওয়া উচিত নয়, কিন্তু এই বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম হওয়ার জন্য পুরো মেরিট লিস্ট বাতিল হয়েছিল। নিয়োগের আইন খুব পরিষ্কার, যে যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে, মেধাই হবে একমাত্র নির্ণায়ক। সেখানে মেধাকে কম্প্রোমাইজ যদি করা হয়, চাকরি যাবেই, কিচ্ছু করার নেই। কারণ আমাদের দেশে চাকরি পাওয়ার কারোর অধিকার নেই, রাইট টু এমপ্লয়মেন্ট বলে কিছু হয় না, কিন্তু ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট এটা হচ্ছে মৌলিক অধিকার। একটা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, এটাই আইন। কিন্তু স্যার আগামী 10 তারিখ মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায়, সেখানে দাঁড়িয়ে অনেকেই অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ রয়েছে। হাইকোর্ট কি নির্দেশ ছিল, আদালত কি নির্দেশ ছিল? দেখুন, যারা অ্যাডমিট কার্ড পায়নি তারা আদালতে মামলা করেছিলেন। যেমন আমি একটা মামলা করলাম, একটি স্কুলের একই নামের 3জন ব্যক্তি রয়েছে, কিন্তু 3জনের বাবার নাম আলাদা। যে ছেলেটি, যেমন রোহিত মান্না, তার বাবার নাম সুকুমার মান্না, তার অ্যাডমিট কার্ড আসা উচিত, কিন্তু আরেকজন রোহিত মান্নার নামে চলে এসছে, যার বাবার নাম ভিন্ন। আসলে এবারই প্রথম এই অনলাইন মাধ্যমে এই অ্যাডমিট কার্ড এই ফর্ম ফিল আপটা হয়েছিল, তার ফলে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। যেহেতু প্রথমবার, এর আগের বার আমি মামলা করেছিলাম, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তখন বোর্ডকে বলেছিলেন যে আপনারা কেন ফিজিক্যাল কপি নেন, আপনারা কেন অনলাইন করেন না। যাই হোক, এবার প্রথমবার সেই কথা শোনার পরই সম্ভবত এবার প্রথমবার অনলাইন করেছেন, কিন্তু সেখানেও বিভ্রাট। আসলে এই রাজ্যের সমস্যাটা অন্য। একদিকে দেখুন, স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, স্কুলগুলো শিক্ষকের অভাবে, শিক্ষাকর্মীর অভাবে ধুঁকছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তারা মেলা খেলায় মত্ত হয়ে আছে। আপনি দেখবেন বেশিরভাগ স্কুলেই হয় একজন গ্রুপ ডি স্টাফ, অনেক স্কুলে গ্রুপ ডি স্টাফ নেই। আমি যা বলছি এটা বাস্তব সত্য। অনেক স্কুলে শিক্ষক নেই, বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই, প্রান্তিক স্কুলগুলোতে শিক্ষক নেই। কি অবস্থা! প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তারা শিক্ষা নিতে চান, অথচ উপযুক্ত শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সঠিকভাবে করা যাচ্ছে না। অত্যন্ত ভয়াবহ অবস্থা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা একেবারে সুচিন্তিতভাবে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সমস্ত রকম প্রয়াস চালাচ্ছেন। একদিকে শিক্ষক নিয়োগ না করে, টেট কন্ডাক্ট না করে, সিলেকশন প্রসেস কন্ডাক্ট না করে, বা যদি বা কন্ডাক্ট হচ্ছে সেখানে অযোগ্য শিক্ষক নেওয়া হচ্ছে, ফলে এবং সেখান থেকে আয় করার বন্দোবস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তার ফলে এই ধরনের অব্যবস্থা তৈরি হচ্ছে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, ইমিডিয়েট স্কুলগুলোতে নিয়োগ করতে হবে, নাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা রসাতলে যাবে। কিন্তু স্যার একদিকে এই ধরনের শিক্ষার আঙ্গিকের কথা তুলে ধরছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে বাণিজ্যের যে ভূমি সেটা যে কতটা প্রশস্ত হয়েছে সে কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন এ রাজ্যে ধর্মঘট হয় না, অর্থাৎ কোনো রকম ধর্মঘট এখানে সংগঠিত হয় না। সেই রকম ভাবেই এই যে শিক্ষকদের যে এই যে ধর্ণা, এই ডরিনা ক্রসিং এর যে ধর্ণা, যেভাবে তাদের সাথে যে যেহানো ব্যবহার তাদের সাথে করা হলো, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে একদম শিক্ষাভবন প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি। তিনি বলছেন লজ্জার অমানবিক ছবি, কলকাতা শহরে এমন ঘটনা ঘটবে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। একদম শিক্ষকদের যারা লাঠি পেটা করলো তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে, যোগ্য অযোগ্য আলাদা করা উচিত অবিলম্বে। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে? দেখুন, আমি প্রথমেই বলি, আপনার পরপর 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে ধর্মঘট নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছে। আচ্ছা, ধর্মঘট থাকতে গেলে তো শিল্প কারখানা থাকতে হবে এবং শ্রমিক থাকতে হবে। এই রাজ্যে শিল্প কারখানা এবং শ্রমিক এই যে সম্পর্ক তৈরি হবে, সেখানে শ্রমিক তার অধিকারের প্রশ্নে ধর্মঘটে যাবেন, এটা তার অধিকার। স্ট্রাইক একজন শ্রমিকের অধিকার বলে আমি মনে করি, এবং এই অধিকার যদি কেউ খর্ব করেন, আমি মনে করি তিনি নিজে খর্ব হয়ে যাবেন। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে শিল্প কারখানায় নেই,
তার কিসের ধর্মঘট হবে? ঠিক বলেছে, ধর্মঘট নেই, কারণ শিল্প কারখানা নেই, ও তো নিজের শিল্প কারখানা তৈরি করে না, তো ধর্মঘট থাকে না। শিল্প কারখানা না থাকার জন্য ধর্মঘট না হওয়াটা, বা শ্রমিক থাকা সত্ত্বেও, শিল্প কারখানা থাকা সত্ত্বেও ধর্মঘট না করতে দেওয়াটা কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কাজ হতে পারে না। প্রথম কথা, শিল্প কারখানায় যদি শ্রমিক তার বেতনের জন্য, বেতন বৃদ্ধির জন্য, তার সুযোগ সুবিধার জন্য কার কাছে দাবি করে? শিল্পের শিল্পপতিদের কাছে। সেই শিল্পের মালিকতা শিল্পপতিদের কাছে। সেখানে সরকার ঢুকছে, সরকার ক্রেডিট দেখাচ্ছে যে হ্যাঁ আমি দেখো ধর্মঘট করতে দিই না। তার মানে কি? সরকার হচ্ছে শিল্পপতির সঙ্গে, শ্রমিকের সঙ্গে নয়। আমরা তো এক্স্যাক্টলি ও কথাই বলছি যে সরকার শিল্পপতিদের সঙ্গে, সরকার শ্রমিকদের সঙ্গে নয়। সরকার দিয়ে না দিয়ে সরকার সরকারি কর্মচারীদের সঙ্গেও নয়। অর্থাৎ এই সরকার হচ্ছে কর্মচারী বিরোধী এবং শ্রমিক বিরোধী। এটা মানুষজনকে বুঝতে হবে। এই কথা বলছেন যখন, তার মানে এই সরকার হচ্ছে শিল্পপতিদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে নয়। আর দিয়ে না দিয়ে তো প্রমাণই করে দিয়েছে যে এই সরকার কর্মচারীদের সঙ্গে নয়। অর্থাৎ একটি শ্রমিক বিরোধী, কর্মচারী বিরোধী একটি সরকার বর্তমানে এই রাজ্যে রয়েছে। তার মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল আপনার যে যোগ্য অযোগ্য প্রভেদ কিভাবে সম্ভব? সম্ভব, খুব সহজেই সম্ভব, যদি এসএসসি বোর্ড এবং সরকার প্রকৃত ডাটা দেয়, প্রকৃত তথ্য দেয়। এটা একটা উপায়। দ্বিতীয় আর একটা উপায় আছে, অত্যন্ত সহজ উপায়। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি বলে দেন যে কাদের কাদের কাছ থেকে এরা টাকা নিয়েছে, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন সবকিছু তো তার হাতে থাকে না, সবকিছু তিনি নির্ণায়ক, সবকিছু নির্ণায়ক তিনি নন। এটার জন্য একটা মন্ডলী রয়েছে, শিক্ষক মন্ডলী রয়েছে, তারা সবকিছু ডিসাইড করেন। কি বলবেন? আচ্ছা, আপনি যখন ওই ক্যাবিনেট ডিসিশন নিলেন এসএসসি প্রস্তাবের পরে, তারপর এসএসসি কে দিয়ে এফিডেভিট করালেন, তখন মনে ছিল না? আপনি সরকার চালাচ্ছেন, আপনার হাতে নেই ক্যাবিনেট ডিসিশন নেওয়া, আপনার হাতে নেই। তো ক্যাবিনেট ডিসিশন কে নিয়েছে? অন্য রাজ্যের সরকার এসে নিয়েছে। এই কথা কেউ বিশ্বাস করবে? আপনি ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা হওয়া উচিত ছিল যে একজনও অযোগ্য শিক্ষককে এই রাজ্যে শিক্ষকতা করতে দেব না। উল্টে আপনি ক্যাবিনেট ডিসিশন নিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেন, ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা কগনিজেন্স নেওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, দিয়ে বলেন আমার হাতে কিছু নেই। আপনার হাতেই রয়েছে। আইনটা একটু পড়ার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন যে এই ক্ষমতা অন্য কারোর হাতে নয়। ওরা তো ওই প্রতিটি প্রশ্নে ওই দেখে দেন, আমাকে আর বিকাশবাবুকে পান, যে আপনারা করছেন। এই ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো 1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে। যোগ্য অযোগ্য প্রভেদ করতে বেশি কিছু লাগে না। নিয়োগের যে আইন, সেই আইন মোতাবেক তুমি যারা কারা যোগ্য কারা অযোগ্য এটা আইডেন্টিফাই করে দাও। এটা যদি এসএসসি এবং বোর্ডকে বসিয়ে সরকার একসঙ্গে বসে করে, এটা করতে বেশিক্ষণ লাগে না। উল্টে সরকারের প্রচেষ্টা কি, একজনেরও চাকরি যাবে না, সকলের চাকরি থাকবে। কেন? সাদা খাতা মাস্টারের কেন চাকরি থাকবে? তিনি তো চাকরি করার জন্য যোগ্য নন, তাকে চাকরি দিল কে? উল্টে তো সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে তাকে যারা যারা চাকরি দিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। পুলিশ আপনার, সিআইডি আপনার, সরকার আপনি চালান, অথচ বলছেন আমার হাতে কিছু নেই। আপনি সরকারে বসে আছেন কেন? ছেড়ে দিন, পদত্যাগ করুন। নির্লজ্জের মতো কতদিন বসে থাকবেন? আপনি এই রাজ্যে যখন দুর্নীতি হয় জানতে পারেন না, দুর্নীতি হয়ে যাওয়ার পরে, ধরা পড়ে যাওয়ার পরে তো যখন বলেন একজনেরও চাকরি যাবে না, তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বলুন আমার হাতে তো কিছু নেই, আমি তো কিছু জানি না। একেবারে সংসারের মোহ মায়া ত্যাগ করে চলে যান। এদিকে ভোট এলে যখন আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় থাকবো, সব দায়িত্ব নিচ্ছি, আর যেই মানুষ ভোট দিয়ে দিল তখন তাদের সঙ্গে বলছেন আমার হাতে কিছু নেই। এরকম মানুষের সঙ্গে বেইমানি করা, এটাকেই বলে মানুষের সঙ্গে বেইমানি করা।
ফেরদৌসদা, একদম যে প্রশ্নটা রাখবো, বৃহস্পতিবার অর্থাৎ আজ ছিল যে আরজিকর মামলার চার্জ গঠনের দিন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন আজও পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। একদম বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকেই চার্জ গঠন এবং ডিসচার্জ পিটিশন অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মামলা করেছেন তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের। শুক্রবার সকাল 10:30টায় ফের এই মামলার শুনানি হবে। তবে বিচারপতি এও জানিয়েছেন যে সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংঘটিত করার নামে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দিয়েছেন। একদম এই কথা তো বলতে হচ্ছে যে চার্জ গঠনের আগে তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন, সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেয়। এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। কেন কেন এত না, মরিয়া দেখুন চেষ্টা? দেখুন আমি মনে করি একজন আইনজীবী হিসাবে নিশ্চিতভাবেই দুর্নীতির সঙ্গে অনেকেই যুক্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আইনের তো একটা প্রসিডিওর আছে এবং সেটা ইনভক তিনি করতে পারেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি এর আগেও বলেছিলাম নিশ্চিতভাবেই যে এই অভয়া মামলার ক্ষেত্রে, অভয়ার পরিবারের ক্ষেত্রেও যে আইনের যে যে প্রসিডিওরগুলো ফলো করা উচিত সেগুলো কিন্তু, যেগুলো সাহায্য নিতে পারতেন আইনের প্রসিডিওরের মধ্যে, সেগুলো কিন্তু করা উচিত ছিল। যাই হোক না কেন, দেখুন আমাদের দেশে যে প্রতিষ্ঠিত আইন, সেখানে তিনি যত বড় অপরাধী হোক না কেন, তার কিন্তু আইনের যে প্রভিশনগুলো রয়েছে, আইনের যে ফোরামগুলো রয়েছে, সেই ফোরামগুলো ইনভলভ করার সুযোগ রয়েছে। আপনারা নিশ্চিতভাবে জানেন আমাদের দেশে একজন মানে অত্যন্ত হিনিয়াস যিনি ক্রাইম করছেন, যিনি একজন ক্রিমিনাল টেররিস্ট, তারা প্রত্যেকেই আইনের এই সুযোগ পান এবং এটা থাকা উচিত। তার কারণ আপনি নিশ্চিতভাবেই একটা ঘটনা বা দুটো ঘটনা বা চারটে ঘটনা, প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সবগুলোর তো আর আপনি পুঙ্খানুপুঙ্খ জানেন না, তাহলে সবগুলোরই পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত। আর বিচারের এই প্রসিডিওরগুলো লব্ধ প্রতিষ্ঠিত যে প্রসিডিওর সেটা থাকা উচিত। নিশ্চিতভাবে আদালত ন্যায্যতার সঙ্গে আদালত বিচার বিবেচনা করবেন, আদালত রায় দেবেন। এবং আমি মনে করি এই রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে, তাতে এ শুধু সন্দীপ ঘোষ নয়, এর উপরেও মাথা রয়েছে এবং সেই মাথার খোঁজ চালিয়ে যেতে হবে। কিন্তু অদ্ভুতভাবে দেখি আমি, বিশেষ করে অনেক মামলাতে, যেহেতু এই ধরনের মামলাতে অ্যাপিয়ার করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে বলতে পারি, সিবিআই একটা স্তর পর্যন্ত গিয়ে অত্যন্ত ভালো তদন্ত করে, প্রথমে অসাধারণ তদন্ত করে, যে একটা স্তর পর্যন্ত পৌঁছলো সেখানে গিয়ে আটকে যায়। কোথায় সিবিআই এর ওই মাথাটা আর ধরতে পারে না, ওই শিক্ষা মন্ত্রী পর্যন্ত গিয়ে আটকে গেল, ওর উপরে উঠতে হবে, ওর উপরেই হচ্ছে আসল মাথাটি। ফিরদৌসা, কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে কি এই অভয়া তদন্তের আরো অনেক গতি পাবে? আরজি করে যে দুর্নীতির মধ্যে কি লুকিয়ে রয়েছে কোথাও কি খুনের মোটিভ? সেটা তো হতেই পারে, সেটা তদন্ত অবশ্যই হওয়া উচিত, হতেই পারে, ভবিষ্যৎ বলবে সে কথা। তবে নিশ্চিতভাবে এই তদন্ত আরজি করে খুন ধর্ষণ এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির তদন্ত সঠিকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই দুর্নীতি যদি সঠিক হয়, আরো অনেকে তারা বিচারের আওতায় আসবে, তদন্তের আওতায় আসবে বলে আমার মনে হয়। ফিরদৌসা, আমার শেষ 3-4টা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে একদিকে যেরকম এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন আরজি করেরই একজন নন মেডিকেল স্টাফ ডেপুটি সুপার আখতার আলী, একদম তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের পরে সেই অভিযোগ আরো মাথাচাড়া দিয়ে ওঠে। আর প্রসঙ্গত তিনি একদম কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখায় 2 বছর আগেই মামলা করেছিলেন, কিন্তু এই এই আরজি করের চিকিৎসক তরুণীর নৃশংস মৃত্যুর পরে এই ঘটনা প্রকাশ্যে আসে। একদম চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গের ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারেরও অভিযোগ উঠল। এই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ, সঙ্গে গ্রেফতার হন সুমন হাজরা, আফসার আলী, বিপ্লব সিংহরা। কি বলবেন? দেখুন এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে দেখবেন এরা একটা র্যাকেট তৈরি করে এবং এই দুর্নীতির বিভিন্ন স্তর রয়েছে। বিশেষ করে সরকারি ক্ষেত্রে যে কোনো দুর্নীতির বিভিন্ন স্তর রয়েছে, এই স্তরগুলো কিন্তু বিভিন্নভাবে অপারেট করে। আপনি যারা ধরুন একেবারে সরাসরি ওই ধরুন ওই জিনিসগুলোর সঙ্গে যুক্ত, এর বাইরেও কিন্তু যারা ডিসিশন নিচ্ছেন, যারা ধরুন এই আক্তার আলীর চিঠি পাওয়ার পরেও চুপচাপ ছিলেন,
এরাও কিন্তু দুর্নীতির অংশ, ভুলে গেলে এটা চলবে না। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ জমা পড়লেও যারা ব্যবস্থা নেননি, তারা কেন নেননি, তার পিছনের কোনো কারণ ছিল কিনা, কোনো কুইড প্রকো সম্পর্ক ছিল কিনা, এটারও তদন্ত হওয়া উচিত। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আধিকারিক বলেন, কর্মী বলেন, বিভিন্ন বিষয়ে যাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল, উপযুক্ত পদক্ষেপ না নিয়ে আসলে দুর্নীতির পথ প্রশস্ত করছেন কিনা, সেটারও কিন্তু তদন্ত হওয়া উচিত। ফেরদৌসা, একদিকে আমাদেরই চ্যানেলে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার তিনি বলেছেন যে এই মামলায় একদম প্রথম থেকে রাজ্য সরকারের যে স্ট্যান্ড, তারা বলছে সঞ্জয় রায় দোষী এবং সঞ্জয় রায়ের 5 দিনের মাথায় একদম সঞ্জয় রায়কে যে অ্যারেস্ট করা হলো এবং পরবর্তী সঞ্জয় রায় ফাঁসির দাবিতে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের ভাবমূর্তি আরো স্বচ্ছ থাকতো যদি সরকার বা শাসক দল সামনে এসে বলতো যে এই ঘটনার সঙ্গে তাদের দলের যারা যারা জড়িত প্রয়োজনে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সহমত পোষণ করেন। অন্যদিকে আরজিকর কাণ্ডে একদম নতুন করে তদন্তের দাবি অভয় মা বাবার। একদম তিনি বলছেন মুখ্যমন্ত্রীর অদৃশ্য হাত আছে দোষীদের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ অভয় মা। তারা সেটা বুঝতে পারছেন। তার কারণ দেখুন, আপনাকে আপনার চ্যানেলে আমি বারবার বলেছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তদন্ত মনিটর করছিলাম, মুখ্যমন্ত্রী তদন্তের মনিটর করছেন, পুলিশ মন্ত্রীও তিনি, একজন পুলিশ আধিকারিক এভিডেন্স ট্যাম্পার করছে, লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত। আপনি এই ঘটনাগুলো পরপর সাজান, কি কনক্লুশনে আসবেন? যেখানে পুলিশ মন্ত্রী মনিটর করছে, পুলিশ আধিকারিক লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পার করছে, সিবিআই প্রথম চার্জশিটে বলছে। আমি তো মনে করি সিবিআই প্রথমেই সেই পুলিশ মন্ত্রীকে ডাকা উচিত ছিল, তিনি এই তদন্ত মনিটর করছিলেন, কেন ডাকেননি? আর কুণালদা ভালো মানুষ, তিনি নিশ্চিতভাবেই তিনি তার ভালো মন থেকে বলেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস অপরাধ সংগঠিত করবে না, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে না, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকটে পড়বে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস আদর্শের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস করে, আপনি এরকম তৃণমূল পাবেন? বিরাট রাজনৈতিক আদর্শবোধ থেকে তৃণমূল করে, আপনি এরকম 5 জনের নাম বলুন তো। আর তৃণমূলে যদি কেউ আদর্শের উপর ভিত্তি করে কেউ তৃণমূল কংগ্রেস করে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি তৃণমূল কংগ্রেস করে, তাকে ওই তৃণমূলের ফরম্যাটের উপরের দিকে আনাই হবে না, নেতা বানানোই হবে না। ফরম্যাটটাই ওটা না, ফরম্যাটটাই হচ্ছে যে যত তুলে এনে দিতে পারবে। ওই মদন দুদিন আগে বলেছে না, তারপরে পাল্টি খেয়েছে আবার। ফরম্যাটটাই ওটা, মন্ত্রী হতে ওনাকে টাকা লাগে, ও তো ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি তো অনেকদিন আগে বলেছি, ওটা রাজনৈতিক দল নয়, তো ওটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, অনেকদিন আগে বলেছি। তৃণমূল কংগ্রেস আর কোনো রাজনৈতিক দল নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান। লোকে ওখানে লগ্নি করে, লোকে জানে যে আমি এমএলএ হতে 2 কোটি টাকা লাগাচ্ছি, মানে ওখানে 4 কোটি টাকা তুলবো, মন্ত্রী হতে 10 কোটি টাকা লাগাচ্ছি, 20 কোটি টাকা তুলবো। এই হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। লোকে যে কারণে শেয়ার মার্কেটে টাকা লাগে, যে কারণে লোকে ব্যাংকে টাকা রাখে, কিছু লাভ পাবো, কিছু ইন্টারেস্ট পাবো, ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওটা কোনো রাজনৈতিক দল না। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সিবিআই এর ভূমিকা নিয়ে যখন বারংবার সরব হয়েছেন, ঠিক সেই সময় এইবার সিবিআই এর যে ইন্টেলিজেন্স একদম ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্ক কি? দেখুন, অঙ্কটা তারাই বলতে পারবে যারা এই অঙ্কের অংশ। তো মানুষজন, সাধারণ মানুষ বুঝতে পারছেন যে আসলে এর পিছনের অঙ্ক কি। কোথাও বোঝাপড়ার খেলা, রাজনৈতিক বোঝাপড়া নয় তো, মানুষের মনে প্রশ্ন রয়েছে। সঞ্জয় রায় কি দাবার পড়ে? সিবিআই কে প্রশ্ন, জুনিয়র ডাক্তার থেকে আমজনতা কি বলবেন? দেখুন, সঞ্জয় যে একেবারে নিষ্পাপ শিশু কেউ মনে করে না, কিন্তু তার অর্থ এই নয় যে সঞ্জয়ই একমাত্র অপরাধী, সেটাও কেউ মনে করছেন না হয়তো। সেই জন্য, এবং সেটা তো সিবিআই এর প্রথম চার্জশিট থেকেই পরিষ্কার, লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তও রয়েছেন, সেগুলো তো তারা চার্জশিটও দিয়েছেন। ফলে সেখানে নিশ্চিতভাবে শুধুমাত্র এই সঞ্জয় একমাত্র দোষী এই পুরো দুষ্কর্মে, সেটা হওয়াটা অস্বাভাবিক সাধারণ মানুষের কাছেও, আমার কাছেও। তার কারণ আপনিই তো চার্জশিট দিয়ে, আপনারাই তো চার্জশিট দিয়ে বলেছেন যে লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে।
সেখানে টালা থানার ওসিকে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন? এই সন্দীপকে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন? কোন ধর্ষণের কাণ্ডে বলছি। আর এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, যদি স্বাস্থ্যমন্ত্রী জেলে না যায় তাহলে অবাক হব, জেলে গেলে একদম অবাক হব।